অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য, এটা হচ্ছে অপশান এ উইন্ডো পেন না ক্যাসমেন্ট, ঠিক করে ভেবে বলো। উইন্ডো পেন হবে না ক্যাসমেন্ট হবে? ক্যাসমেন্ট মানে কি বড় জানলা, আর উইন্ডো পেন মানে কি জানলার শাসি। তো দেখবে লেখা আছে অপশান সি ক্যাসমেন্ট। তারপরটা তাহলে একের অ্যান্সার হচ্ছে অপশান সি। দ্য পোয়েট লাভস টু সি দ্য সেকিং টুইগ ডান্স টিল দ্য, কোন সময় পর্যন্ত আর কি লেখক ওটা দেখতে ভালোবাসেন কম্পমান ছোট ডালের নাচগুলো? সাট অফ ইভ, একদম সন্ধে যতক্ষণ না নেমে আসছে ততক্ষণ পর্যন্ত। দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ রিক, তিনেরটার অপশান এ, দুয়েরটার অপশান ডি। কটেজ রিক মানে কি? ওই কুড়ে ঘরের চালের যে কাঠামোটা বাইরের দিকে বেরিয়ে আছে, যে জায়গাটায় খড় পড়েনি বা যাই হোক টালি নেই সেই জায়গাটা। দ্য পিজিয়ান নেসেলড রাউন্ড দ্য, এটা হচ্ছে অপশান বি কোট। কোট মানে কি বলেছিলাম যে বাসার যে চারপাশের জায়গাটা সেই জায়গাটা। দ্য কক ওয়াজ ক্রাউইং আপন দ্য, আচ্ছা চারেরটার অপশান বি। দ্য ক্রক ওয়াজ ক্রাউইং আপন দ্য, অপশান এ ডাং হিল, গোবরের স্তূপের ওপর বসে বসে। দ্য গ্রান্টিং পিকস, অপশান সি স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি। হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলেম ট্রি ইন অটাম, শরৎ হেমন্তকালে শ্যাওলা ঢাকা ওই এলেম গাছের পাতাগুলোর কি হয়? তো কি হয় বলো, যে ওই সময় এলেম গাছের পাতাগুলোর যেন রং চটে যায়, বিবর্ণ হয়ে যায়, আর যে দমকা বাতাস আসে সেই দমকা বাতাসে সেই পাতাগুলো জানলার শাসির কাছে ঘুরপাক খায়, তারপর তাদের দূরে বয়ে নিয়ে যায়। ও এবারেও আমার প্রশ্ন উত্তরগুলো লেখা হয়নি, আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে নাও। ইন অটাম the leaves of the mossy elm tree become faded. The gust of wind twirls them by window pane. Then it carries them away. What are the things the poet loves to see on November days? লেখক নভেম্বরের দিনগুলোতে কোন কোন জিনিস দেখতে ভালোবাসেন? না, কুড়ে ঘর থেকে যে ধোঁয়া বেরোয়, যে পায়রাগুলো তাদের বাসার আশেপাশে ঘুরে বেড়ায়, যে মোরগটা গোবরের স্তূপের ওপর উঠে মোরগের ডাক ডাকে, আর ওই যে বায়ুকলগুলো ঘুরছিল সেইগুলো দেখতে খুবই ভালোবাসেন। অ্যান্সার হবে দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক, the pigeons round the court, the cock crowing on the dunghill, and the agoing mills sails on the heath. State whether the following sentences are in active or passive voice. এক্সারসাইজ 3-তে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে দেয়নি, সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে সেইটুকুই জানতে চেয়েছে। 1 নম্বর হচ্ছে অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার হাউস। দেখো এখানে উইল ভিজিট রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে থাকলে উইল বি ভিজিটেড হতো, সেই কারণে অপশান মানে এর দাগেরটা অ্যাক্টিভ ভয়েসে আছে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস, এখানেও যদি ভয়েস চেঞ্জ করা হতো তাহলে হ্যাজ বিন লেফট হতো, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তো সেই কারণে এটা অ্যাক্টিভ ভয়েস। সি এর দাগেরটা দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ উইল হ্যাভ বিন অলরেডি রয়েছে, বিন থাকার কারণে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। অপশান সি, এই সি এর দাগেরটা প্যাসিভ ভয়েস। প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, এখানেও হ্যাজ বিন স্যাংশনড, বিন থাকার কারণে এটা ভয়েস চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে রয়েছে, ডি এর দাগেরটা প্যাসিভ ভয়েস। এবার কিছু ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, এটার অ্যান্সার হচ্ছে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়, বি এর দাগ। আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমরো, আপাতত এটাকে বাই টুমরোটাকে ছেড়ে দাও, বাকি পার্টটার ভয়েস চেঞ্জ করো এবং শেষে বাই টুমরোটাকে
যোগ করে দাও, তাহলে কি অ্যান্সার হবে? এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি। এবার বাই টুমরোটাকে অ্যাড করে দাও, তাহলে পুরোপুরি কি হয়ে গেল? এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। সি এর দাগ, সোহিনীজ ফ্রেন্ড হ্যাড অর্গানাইজড আ পিকনিক। এটা বেশ সোজা রয়েছে। আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস। ডি এর দাগে, দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট। আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। তারপর এক্সারসাইজ 5 এ নারেশন চেঞ্জ করতে দিয়েছে। I said to him, will you share your tiffin with me? এখানে কোয়েশ্চেন করেছে এবং সেই কোয়েশ্চেনটার উত্তর কি? ইয়েস নোতে হবে। সেই কারণে ইফ বা ওয়েদার দিয়ে নারেশন চেঞ্জ হবে, তার সাথে সেড টু দ্য কোয়েশ্চেন থাকলে কি হয়ে যাবে? আস্কড হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে I asked him if he would share his tiffin with me, অথবা I asked him whether he would share his tiffin with me. B. Anjan's mother said, your father has left for Mumbai. এটা একদম সিম্পল সেন্টেন্স রয়েছে, মানে কোনো রকম অতিরিক্ত যে নিয়মগুলো সেইগুলো এখানে খাটবে না। অ্যান্সার কি হবে? Anjan's mother said that my father had left for Mumbai. এখানে your father বলেছে, তাই এটা কিন্তু my father হবে। C. The girls triumphantly said, hooray, we have won the match. এখানে দেখো, বুঝতে পারছো ট্রায়াম্ফ্যান্টলি মানে বিজয়ের ভঙ্গিতে বলেছে, তার সাথে হুররে শব্দটাও রয়েছে, সেই কারণে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো নিয়ম অনুযায়ী এক্সক্লেম দিয়ে নারেশন চেঞ্জ হবে এবং হুররে শব্দটা উঠে গিয়ে মধ্যিখানের বাক্যটার কিছুটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। ডি. হি সেজ, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। এখানে বুঝতে পারছো কি বলছে, এখানে একটা আমি কি হতে পারি সেটা নিয়ে বলছে, অর্থাৎ একটা প্রার্থনা করছে, একটা উইশ করছে। তো এটার অ্যান্সার উইশ দিয়ে লিখতে হবে। হি উইশেস দ্যাট আই শুড বি সাকসেসফুল ইন লাইফ। ই. দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। এখানে অলরেডি নারেশন চেঞ্জের আগে ইনফর্ম শব্দটা ইউজ হয়ে গেছে, সেটাকে আমরা তাহলে পাল্টাতে পারবো না, বাকি পার্টটা সোজা। কিন্তু খেয়াল রাখবে যে ওয়াজ পোস্টপন এবং বাইরেও ইনফর্মড, অর্থাৎ পাস্টে নারেশন চেঞ্জ করতে দিয়েছে এবং ভেতরেও পাস্ট ফর্ম আছে, সেই কারণে দুটো পাস্টের কারণে এটা কি হয়ে যাবে? হ্যাড বিন ইউজ হবে। আর লাস্ট মান্থ যে শব্দটা রয়েছে, লাস্টটা নারেশন চেঞ্জ হয়ে গেলে দ্য প্রিভিয়াস হয়ে যায়, লাস্টটা প্রিভিয়াস হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড দ্য প্রিভিয়াস মান্থ। আচ্ছা, ডি এর দাগেরটা খেয়াল করো, এটা কিন্তু হি সেড বলা নেই, হি সেজ বলা ছিল, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছিল। তো সেইটা একবার খেয়াল করে না, আমি উত্তরটা একবার বলে দিচ্ছি। ডি এর দাগের হি উইশেস দ্যাট, উইশ দ্যাট কিন্তু লিখবে না, হি উইশেস দ্যাট আই শুড বি সাকসেসফুল ইন লাইফ। এরপরে কম্পোজিশন দিয়েছে কটা, এক্সারসাইজ 6, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। তো প্রসেস রাইটিং দিয়েছে, কাগজ কী করে বানাতে হয় সেই অনুযায়ী। প্রসেস রাইটিংয়ে তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে বেশিরভাগটাই প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করবে। তো আমি যথারীতি এটা লিখে দেবো না, কিন্তু অনেকেই তোমরা অনুরোধ করছো যে লিখে দেওয়ার জন্য, সেই কারণে আমি বাংলায় এটা বলে দিচ্ছি। তোমরা ইংরেজিতে নিজেরা লেখার চেষ্টা করবে। আমি যদি রাইটিং সব লিখে দিতে থাকি তাহলে তোমাদের রাইটিং স্কিল ডেভেলপ হবে না, পরীক্ষায় তোমরা ভালো মতো করে রাইটিং লিখতে পারবে না, রাইটিংয়ের থেকে তোমাদের কম নম্বর আসবে। 10 মার্কস থাকে রাইটিংয়ে, তাই না? 10-এর মধ্যে তো 7-8 অন্তত পেতেই হবে, তাহলে সেটা ভালো হবে। তো তোমরা চেষ্টা করো নিজেরা। কাটিং ডাউন ব্যাম্বুস মানে কি? ব্যাম্বু মানে বাঁশ, বাঁশ গাছগুলোকে কাটা হয়। মেকিং পাল্প, তারপরে তাদের মন্ড করা হয়। পাল্প বলতে আর কি, মানে একত্রিত করা হয়, মন্ড করা হয়। অ্যাডিং কেমিক্যালস, তারপরে তাদের বিভিন্ন রাসায়নিক জিনিসপত্র যোগ করা হয়।
রোলিং ইন্টু শিটস, তারপরে চাদরের মতন তাদেরকে আর কি গুটিয়ে ফেলা হয়। অ্যাডিং কালার, তারপর তাতে রং যোগ করা হয়। ড্রাইং, তারপর শুকনো হয়। রেডি ফর ইউজ, তার মানে বাজারে বিক্রির জন্য তৈরি হয়ে যায়। তো এমনভাবে শুরু করতে পারো যে এই আজকের ডিজিটাল মিডিয়ার দিনে যদি আমরা এই ডিজিটাল মাধ্যমগুলোকে ব্যবহার না করি, তাহলে কাগজ আমাদের কাছে একটা নিত্য প্রয়োজনীয় বস্তু। শিক্ষা ব্যবস্থা, সরকারি কাজকর্ম এসব এখনও পুরোপুরি ডিজিটাল নির্ভর হয়ে উঠতে পারেনি। সেইখানে কাগজই আমাদের এগিয়ে যাওয়ার এবং বিভিন্ন কাজকর্ম করার একমাত্র মাধ্যম। কারখানায় কাগজ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। সেই পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে বাঁশগুলোকে কাটা হয় এবং সেগুলো কারখানায় নিয়ে আসা হয়। কোথা থেকে? না, বাঁশ বাগান থেকে, যেখানে বাঁশের চাষ হয়েছে বা বাঁশ বাগান যাই হোক, সেখান থেকে নিয়ে আসা হয়। তারপর ওই বাঁশ থেকে ওই যে কাটা বাঁশগুলো, সেগুলো দিয়ে মণ্ড তৈরি করা হয়। এরপর ওতে প্রয়োজনীয় রাসায়নিক মেশানো হয় আর রঙও যোগ করা হয়। কি কি রং যোগ করা হতে পারে? দেখো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাদা কাগজ ব্যবহার করে থাকি, তো নিশ্চয়ই সাদা রং মেশানো হয়। অন্যান্য কেউ যদি রং বেরঙের কাগজ দিয়ে আমরা বিভিন্ন সাজের জিনিস বা পুজো সাজাবার জিনিস, শিকলি, এখন যদিও প্লাস্টিকের কাগজে হয়, আমরা যখন ছোটো ছিলাম কাগজের রং বেরঙের কাগজ দিয়ে সরস্বতী পুজোর যে ডিজাইনগুলো হয় না, সেগুলো বানানো হতো। তো এইসব বিভিন্ন কাজে রং বেরঙের কাগজও তৈরি হতে পারে। তারপর সেই কাগজগুলোকে রোল করা হয় চাদরে, বা আগেও বলতে পারো, পয়েন্ট অনুযায়ী আগে রয়েছে রোলিং ইন্টু শিটস, তারপরে চাদরে আগে রোল করে নিয়ে তারপরে রং দেওয়া হয়। তারপরে রং দেওয়ার পর কাগজগুলোকে শুকোনো হয় এবং ওই কাগজগুলো শুকিয়ে গেলে বাজারে বিক্রি করার জন্য রেডি হয়ে যায় বা প্রস্তুত হয়ে যায়। এক্সারসাইজ 7 বলছে, রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্থ উইথিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। অ্যানি বেসান্থ, ইনি খুবই বিখ্যাত একজন মহিলা। এনার জীবনীর ওপর একটা রচনা লিখতে বলছে, বা মোট কথা আর কি জীবনী লিখতে বলছে। তো কি কি হিন্টস দেওয়া রয়েছে? বর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন। ইনি লন্ডনে 1847 সালের 1 অক্টোবরে জন্মেছিলেন। ফেমাস ব্রিটিশ রাইটার। বুঝতে পারছি যে একজন ব্রিটিশ লেখিকা ইনি, তাই না? কিন্তু দেখবে ইনি ভারতে কত বেশি, ভারতের বিভিন্ন কাজকর্মে কত অংশগ্রহণ করেছেন। ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ হিউম্যান। ইনি মহিলাদের যে অধিকার, সেই অধিকারের জন্য সুপরিচিত একজন সমাজকর্মী। সোশ্যালিস্ট বলতে সমাজকর্মী, অ্যাক্টিভিস্ট মানে যিনি সক্রিয় ছিলেন, মানে কাজকর্ম করতেন এনাদের জন্য। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসে তিনি যোগ দিয়েছিলেন। বিকেম দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917 সালে ভারতীয় মহিলা কংগ্রেসের তিনি প্রথম সভা নেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন বা হয়েছিলেন, যাই বলো। পাস্ট অ্যাওয়ে অন 20 সেপ্টেম্বর 1933 ইন মাদ্রাস, ইন্ডিয়া। 1933 সালের 20 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। কোথায়? না, ভারতের মাদ্রাজ শহরে। মাদ্রাজ সম্ভবত আমার মনে হয় যেটা তামিলনাড়ুর বোধহয় শহর, মাদ্রাজ বা চেন্নাই বোধহয় একই শহর। যাকে সে নিয়ে আমি যাচ্ছি না, ভুলও বলতে পারি। তো একটু অন্যরকম করে এটাও যদি, ওই দেখো আগের রাইটিংটা আমি একটু অন্য শুরু করেছিলাম, যেরকম দিয়ে পয়েন্ট স্টার্ট হয়েছে সেরকম করে স্টার্টিং করলে খুবই সাদামাটা লেখাটা হয়ে যায়, সবাই ওইটাই লিখবে। কিন্তু তোমরা যদি একটু অন্যরকম করে শুরু করতে পারো, তাহলে যিনি খাতা দেখছেন তার মনে একটা ছাপ পড়ে। তাহলে তিনি যদি এরকম একটুখানি অন্যরকম করে লেখা যায়, তাহলে ভালো মার্কস পাওয়া যায়। এমনিতে নির্ভুল লিখলে হয়তো তোমরা 8 পাবে, কিন্তু অন্যরকম করে লিখলে এবং সেই লেখাটা যদি নির্ভুল হয়, তাহলে সহজেই 9, এমনকি মাঝে মাঝে 10ও সেই রাইটিং থেকে তোমরা পেয়ে যেতে পারো। যদিও 10 পাওয়া একটু শক্ত, তাও। তো এটা ধরো এরকম করে দেখো, ব্রিটিশ দেখতে পাচ্ছ, ব্রিটিশ রাইটার, কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন। তো এরকমভাবে লিখতে পারো যে অ্যানি বেসান্থ জন্মসূত্রে ইংরেজ ছিলেন, কিন্তু তিনি নিজের ইচ্ছে বা নিজের পছন্দে যেন ভারতীয় নাগরিকই হয়ে উঠেছিলেন। তিনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 1847 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লন্ডনে তার জন্ম হয়। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখিকা, সুপরিচিত
সমাজতন্ত্রী, যিনি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। সেই উদ্দেশ্যেই পরবর্তীকালে তিনি ভারতীয় রাজনীতিতেও যোগদান করেন। ব্রিটিশদের কালো হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। এই যে ব্রিটিশদের কালো হাত, এই জায়গাটাকে আমি একটু অন্যরকম করে দিচ্ছি যাতে রাইটিংটা অন্যরকম হয়। তোমরা যদি এটাকে ইংলিশে অনুবাদ না করতে পারো তো সিম্পলি লিখবে ব্রিটিশদের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য। এরপর 1917-তে তিনি স্বাধীনতার লড়াইয়ে অগ্রণী এই মহিলা সংগঠনের প্রথম মহিলা সভানেত্রী হন। তারপর 1933 সালের 20 সেপ্টেম্বর ভারতের মাদ্রাজ শহরে তিনি পরলোক গমন করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অ্যানি বেসান্তের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।